আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে শ্বসন এবং শ্বাসক্রিয়া। তো প্রথমে আমরা দেখব শ্বসনের সংজ্ঞা। শ্বসন কি? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গ্রহীত অক্সিজেন নিয়ে কুশস্থ খাদ্যবস্তুকে জারিত করে, খাদ্যের স্থিতি শক্তিকে তাপ ও গতিশক্তি রূপে মুক্তি করে এবং উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে, তাকে শ্বসন বলে। এখন আমরা দেখব মানুষের শ্বসনতন্ত্র। মানুষের শ্বসনতন্ত্রের উৎপত্তি হচ্ছে এন্ডোডার্ম থেকে, যেটা জাহাঙ্গীরনগর 22 এবং 17-তে একটি কোয়েশ্চেন, যে শ্বসনতন্ত্রের উৎপত্তি কোথা থেকে, সেটা হচ্ছে এন্ডোডার্ম। তো মানুষের শ্বসনতন্ত্র 3 ভাগে বিভক্ত। একটি হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, একটি বায়ু পরিবহন অঞ্চল এবং একটি শ্বসন অঞ্চল। এর মধ্যে বায়ু গ্রহণ অঞ্চল হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসাগহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসাগলবিল ও ষড়যন্ত্র। এবং বায়ু পরিবহন অঞ্চল হচ্ছে ট্রাকিয়া, ব্রঙ্কি, প্রান্তীয় ব্রঙ্কিওল। এবং শ্বসন অঞ্চল হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল, এলভিওলার নালী, এট্রিয়াম, এলভিওলার থলি, এলভিওলাস। এবং এগুলা নাম অনেক ইম্পর্ট্যান্ট এবং মনে রাখতে হবে, এবং পরীক্ষায় এগুলোর প্রশ্ন আসে যে নিচের কোনটি শ্বসন অঞ্চল নয়, অথবা এমন আসতে পারে নিচের কোনটি শ্বসন অঞ্চল, বা নিচের কোনটি বায়ু পরিবহন অঞ্চল নয়, নিচের কোনটি বায়ু পরিবহন অঞ্চল, এইরকমভাবে কোয়েশ্চেন আসতে পারে। এবার আমরা এক এক করে 3টা অঞ্চল দেখব। প্রথমে হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল আবার কয়েকটি অংশে বিভক্ত। একটি হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসাগহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, গলবিল ও ষড়যন্ত্র। প্রথমে আমরা সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্রের মধ্যে কোশ্চেন আসে রাজশাহী 15-তে, সেটা হচ্ছে নেসাল সেপ্টাম কোথায় থাকে, সেটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্রে। এবং এর কাজ হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র সবসময় উন্মুক্ত থাকে এবং এই পথে বায়ু অভ্যন্তরে প্রবেশ করে। এরপরে হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউলের কাজ হচ্ছে এই ভেস্টিবিউলের লুমগুলো ছাঁকনির মতো গৃহীত বায়ু পরিষ্কারে সহায়তা করে। রাজশাহী 17-তে একটি কোশ্চেন আসছিল, সেটি হচ্ছে ছাঁকনির মতো কাজ করে কোনটি, সেটি হচ্ছে ভেস্টিবিউল। এরপর হচ্ছে নাসারন্ধ্র বা নেসাল ক্যাভিটি। নাসারন্ধ্রের প্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাসকরণকারী অলফ্যাক্টরি কোষ থাকে। কোয়েশ্চেন আসতে পারে অলফ্যাক্টরি কোষ কোথায় থাকে, সেটা হচ্ছে নাসাগহ্বরে। এরপর এই কাজ করতে হবে। এরপর হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। নাসাগহ্বর যে দুটি অঞ্চলের মাধ্যমে নাসাগলবিলে উন্মুক্ত হয় তাকে কোয়ানা বা পশ্চাৎ নাসারন্ধ্র বলে। এবং এটি রাজশাহী 17-এর একটি কোশ্চেন। এবং এর কাজ হচ্ছে ছিদ্রপথে বাতাস নাসাগলবিলে প্রবেশ করে। এরপর হচ্ছে নাসাগলবিল। এরপর হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র কয়েকটি তরুণ টুকরায় গঠিত, যেমন থাইরয়েড, ক্রাইনোয়েড ও এরিটিনয়েড। থাইরয়েড তরুণাস্থি হচ্ছে সবচেয়ে বড়, রাজশাহী 17-এর একটি কোশ্চেন। এবং এটি গলার সামনে উঁচু হয়ে থাকে।
শুধুমাত্র পুরুষে। এখানে হাত দিলে অবস্থান বোঝা যায় এবং বাইরে থেকে দেখা যায়, একে অ্যাডামস অ্যাপেল বলে। এটা এগ্রি 22 আসছে, জিএসটি 22 এবং রাজশাহী 19। যে অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে, সেটা হচ্ছে ষড়যন্ত্রে বা লেরিংস। এবার হচ্ছে পেশির সংকোচন প্রসারণী সৌরজ টান বা স্লথন নিয়ন্ত্রণ করে। এরপর আমরা দেখব বায়ু পরিবহন অঞ্চল। প্রথম হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। ষড়যন্ত্রের পর পঞ্চম বক্ষীয় কোষরেখা পর্যন্ত 10 থেকে 12 সেন্টিমিটার এবং এত ব্যাস বিশিষ্ট ফাঁকা নালাকার অংশকে ট্রাকিয়া বলে এবং এখানে 15 থেকে 20টি তরুণাস্থি নির্মিত অর্ধবলয়ে সি আকৃতি গঠিত হয় এবং এটি যশোর বিজ্ঞান প্রযুক্তিতে 18তে আসছে, জাহাঙ্গীরনগর 16তে এবং রাজশাহী 22-এ কোয়েশ্চেন যে ট্রাকিয়াতে কতগুলো তরুণাস্থি থাকে, সেটা হচ্ছে 15 থেকে 20টি এবং এই যে তরুণাস্থি থাকে এই তরুণাস্থিটার নাম হচ্ছে হায়ালিন। এরপর হচ্ছে ব্রঙ্কাস। বক্ষগহ্বরের শেষ প্রান্ত দুটি শাখায় বিভক্ত, এদের নামই হচ্ছে ব্রঙ্কাই এবং বহুবচনে একবচনে ব্রঙ্কাস। এগুলো ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে। ডান ব্রঙ্কাসটি অপেক্ষাকৃত ছোট এবং প্রশস্ত, 3 ভাগে ভাগ হয়ে ডান ফুসফুসের 3টি খণ্ডে প্রবেশ করে। এখানে কোশ্চেন আসতে পারে যে ডান ফুসফুসের আকার কেমন, সেটা হচ্ছে ছোট। এবং এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে যে ডান ফুসফুস কতটি খণ্ডে প্রবেশ করে, সেটা হচ্ছে 3টি খণ্ডে এবং বাম ব্রঙ্কাসটি 2টি খণ্ডে ফুসফুসে প্রবেশ করে। ডান ফুসফুস 3টি ভাগে এবং বাম ফুসফুস 2টি খণ্ডে। ফুসফুসের অভ্যন্তরের প্রতিটা ব্রঙ্কাই পুনঃ বিভক্ত হয়ে অসংখ্য ব্রঙ্কিউল গঠন করে। এই ব্রঙ্কিউল 2 ধরনের, একটি হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল, একটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। এই ব্রঙ্কাসে তরুণাস্থি থাকলেও ব্রঙ্কিউলগুলো তরুণাস্থিহীন, অর্থাৎ ব্রঙ্কাস তরুণাস্থি আছে এবং ব্রঙ্কিউলগুলোতে তরুণাস্থি নেই। আমরা একবার দেখে নিই যে কোথায় কোন তরুণাস্থি রয়েছে। শ্বাসনালীতে হায়ালিন তরুণাস্থি। হিউমেরাস ও ফিমারের মস্তকে ক্যালসিফাইড তরুণাস্থি। দুটি কশেরকার মাঝে শ্বেত তন্তুময় তরুণাস্থি এবং বহিকর্ণ বা ফিনাতে
স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে। এরপর আমরা দেখব শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চলে সর্বপ্রথমই রয়েছে ফুসফুস। ফুসফুস সংখ্যায় 2টি। এটি হালকা গোলাপি রঙের স্পঞ্জের মতো নরম। বাম ফুসফুসটি আকারে ছোট এবং ডান ফুসফুসটি আকারে বড়। এখন কথা হচ্ছে বাম ফুসফুসটি কেন বড়? কারণ আমাদের হৃৎপিণ্ডটি এই যে এখানে হালকা বাম ফুসফুসের দিকে থাকে, যার ফলে বাম ফুসফুসটি ছোট এবং ডান ফুসফুসটি বড়। এবং বাম ফুসফুসটি 2টি লোব বিশিষ্ট এবং ডান ফুসফুসটি 3টি লোব বিশিষ্ট, এবং ফুসফুসে দ্বিস্তরী প্লিউরাল পর্দা দিয়ে আবৃত থাকে। এবং এখানে রাজশাহী 22 আসছে JU 18 এবং DU 16। এবং এর ভিতরের পর্দাকে বলে ভিসেরাল প্লিউরা এবং বাইরের পর্দাকে বলে প্যারাইটাল প্লিউরা। এই 2 স্তরের মাঝে প্লিউরার গহ্বরে প্লিউরাল রস নামক এক ধরনের রস থাকে, এবং এই রসটির নাম হচ্ছে সোরাস ফ্লুইড, যা ফুসফুসকে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। এবং ব্রঙ্কাস যে অংশে ফুসফুসে প্রবেশ করে তাকে হাইলাম বলে, এবং হাইলামের মাধ্যমে ধমনী, ফুসফুসে এবং শিরা ও রক্তনালী বেরিয়ে আসে। কোয়েশ্চেন আসতে পারে যে ধমনী ফুসফুসে প্রবেশ করে কোনটির মাধ্যমে? হাইলামের মাধ্যমে। শিরা ও লসিকানালী কোনটির মাধ্যমে বেরিয়ে আসে? সেটা হচ্ছে হাইলামের মাধ্যমে। এরপর হচ্ছে ব্রঙ্কাস ধমনী, শিরা, লসিকানালী ইত্যাদি টিস্যুতে পরিবেষ্ট হয়ে পালমোনারি মূল গঠন করে। এর সাহায্যেই ফুসফুস ঝুলে থাকে। ফুসফুস ঝুলে থাকে কিসের মাধ্যমে? সেটা হচ্ছে পালমোনারি মূলের মাধ্যমে। পালমোনারি মূল কিভাবে তৈরি হয়? ব্রঙ্কাস, ধমনী, শিরা, লসিকানালী ঘন যোজক টিস্যুতে পরিবেষ্ট হয়ে পালমোনারি মূল তৈরি হয়। এরপর হচ্ছে ডান ফুসফুসটি 10টি সেগমেন্টে বিভক্ত হয় এবং বাম ফুসফুসটি 8টা সেগমেন্টে বিভক্ত হয়, এবং প্রত্যেকটি সেগমেন্ট আবার অসংখ্য লোবিউলে বিভক্ত। এই লোবিউলগুলো ফুসফুসের কার্যকারী একক। তো আমরা কি জানলাম? ফুসফুসের কার্যকারী একক হচ্ছে লোবিউল। ফুসফুসে রক্ত সংবহন ও পরিবেশের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের বিনিময় ঘটে। এখন আমরা জেনে নেব কিছু আবরণের নাম। কোথায় কোন আবরণ থাকে? প্রথমে হচ্ছে অঙ্গ, হচ্ছে আবরণ। ফুসফুস, ফুসফুসের আবরণ হচ্ছে প্লিউরা বা প্লোরা। তারপর হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম। 3 হচ্ছে পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্রের আবরণ হচ্ছে পেরিটোনিয়াম। এবং অস্থির আবরণ হচ্ছে পেরিওস্ট্রিয়াম। 5 তরুণাস্থির আবরণ হচ্ছে
পেরিকন্ডিয়াম। 6 মস্তিষ্কের আবরণ হচ্ছে মেনিনজেস এবং শুক্রাশয়ের আবরণ হচ্ছে সেক্ট্রাম। এই হচ্ছে কিছু আবরণের নাম। ফুসফুসের আবরণ হচ্ছে প্লুরা, হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম, পরিপাকতন্ত্রের পেরিটোনিয়াম, অস্থির পেরিওস্ট্রিয়াম, তরুণাস্থি পেরিকন্ড্রিয়াম, মস্তিষ্ক মেনিনজেস এবং শুক্রাশয় সেক্ট্রাম। এরপর হচ্ছে ট্রাকিয়া দ্বিবিভাজন সৃষ্ট যে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে সেটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। অর্থাৎ ব্রঙ্কাস ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে সেটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। এই যে এটা হচ্ছে ব্রঙ্কাস এবং ডান ও বাম ফুসফুসে প্রবেশ করছে এটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস বিভক্ত হয়ে প্রত্যেকটি লোবের জন্য একটি করে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস গঠন করে, যা ডান ফুসফুসে 3টি ও বাম ফুসফুসে 2টি। এটা হচ্ছে ডান ফুসফুস এবং এটা হচ্ছে বাম ফুসফুস। এবং ডান ফুসফুসে আমরা দেখতে পাচ্ছি 3টা সেগমেন্টে ভাগ হয়ে যাচ্ছে, এই যে একটা, এটা এবং এটা। এইগুলো হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস এবং এখানে 2টি ভাগে বিভক্ত হচ্ছে, একটা লাল একটা নীল। এগুলো হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস এবং এগুলো এই যেটা ঢুকছে সেটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। এরপর হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে টারশিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস সৃষ্টি করে পালমোনারি সেগমেন্টে প্রবেশ করে। এই যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র যে সেগমেন্টগুলো বের হয়েছে এগুলো হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস। এবং সেগমেন্টাল ব্রঙ্কাস বারবার বিভক্ত হয়েছে সূক্ষ্মনালী তৈরি করে, সেগুলো হচ্ছে ব্রঙ্কিউল। এবং এগুলা আরও ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যে সূক্ষ্মনালী বের হয় সেগুলো হচ্ছে এই ব্রঙ্কিউল, যা একটি ক্ষুদ্র লোবিউলে প্রবেশ করে। এবং ব্রঙ্কিউল বিভক্ত হয়ে যেসব সূক্ষ্মনালিকা তৈরি করে সেগুলো হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল। এবং লোবিউলের ভিতরে প্রান্তীয় ব্রঙ্কিউল বিভক্ত হয়ে শ্বসন ব্রঙ্কিউল গঠন করে। এবং অ্যালভিউলার নালী এট্রিয়াম অ্যালভিউলাস থলির হয়ে পরিশেষে অ্যালভিউলাসে উন্মুক্ত হয়। এবং প্রাইমারি ব্রঙ্কাস থেকে শুরু করে অ্যালভিউলার পর্যন্ত ফুসফুসের অভ্যন্তরীণ ঘটনা। এখানে একটি কুমিল্লা 19-এ একটি প্রশ্ন হচ্ছে অ্যালভিউলার নালী কোথায় উন্মুক্ত হয়, সেটা হচ্ছে অ্যালভিউলাস। এরপর ফুসফুসের কাজ কি? ফুসফুসের একটি প্রধান অঙ্গ, এখানে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন সম্পন্ন হয় এবং এখানে ইমিউনোগ্লোবিন ক্ষরণ হয়, সেরাটোনিন ও হিস্টামিন সংরক্ষণ হয়, ইত্যাদি ইত্যাদি একবার পড়ে নেব। এরপর হচ্ছে এখন আমরা দেখব শ্বসনতন্ত্রের বায়ু প্রবাহ গতিপথ। প্রথমেই শ্বাসনালী বা ট্রাকিয়া। তুমি কি শ্বাসনালী বা ট্রাকিয়া, শ্বাসনালী বা ট্রাকিয়া থেকে তারপর হচ্ছে যায় ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস আবার
দুটি ভাগে বিভক্ত হয়, একটি হচ্ছে ডান এবং একটি হচ্ছে বাম ব্রঙ্কাস। ডান ব্রঙ্কাসে সেগমেন্ট হচ্ছে 3টা এবং বাম ব্রঙ্কাসের সেগমেন্ট হচ্ছে 2টা, এবং এই বাম এবং ডান থেকে আবার সৃষ্টি হয় প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস এবং টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাস। এরপর যাই হচ্ছে ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল আবার দুটি ভাগে বিভক্ত হয়েছে, একটি হচ্ছে প্রান্তীয়, একটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। এরপর অ্যালভিওলার নালী, এরপর এট্রিয়াম, এরপর অ্যালভিওলার থলি, হচ্ছে অ্যালভিওলাস। এই হচ্ছে শ্বসনের গতিপথ। এবার আমরা দেখব অ্যালভিওলাসের গঠন। অ্যালভিওলাসে গ্যাসীয় বিনিময় ঘটে, এটি 1-22 একটি কোশ্চেন। এবং অ্যালভিওলাস ফুসফুসের কার্যকারী একক, এবং আমরা একটু আগে দেখে আসছিলাম যে এখানে লেখা আছে লোবিউল হচ্ছে ফুসফুসের কার্যকারী একক, মানে এখানে দুইটাই ফুসফুসের কার্যকারী একক। কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাই হবে আনসার। কোশ্চেনে যদি লোবিউল দেওয়া থাকে তাহলে লোবিউল, আর যদি অ্যালভিওলাস দেওয়া থাকে তাহলে অ্যালভিওলাস। যদি দুইটা একসাথে থাকে তাহলে বেশি গ্রহণযোগ্য হচ্ছে অ্যালভিওলাস। একজন নবজাতকের শিশুর ফুসফুসে প্রায় 20 মিলিয়ন অ্যালভিওলাই থাকে, এবং এটি জাহাঙ্গীরনগর 22-এর একটি কোশ্চেন, এবং 8 বছরে এই সংখ্যা 300 মিলিয়ন হয়ে যায়, এটাও জাহাঙ্গীরনগর 22-এর একটি কোশ্চেন। এরপর একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের 2টি ফুসফুসে প্রায় 480 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। এবং এখানে কোশ্চেন আসতে পারে যে একটি ফুসফুসে কত মিলিয়ন থাকে, তাহলে এটার অর্ধেক হয়ে যাবে। যদি নবজাতকের একটি ফুসফুসে থাকে তাহলে এটার অর্ধেক হয়ে যাবে, মানে 20-এর অর্ধেক 10 মিলিয়ন। অ্যালভিওলাসের সংখ্যা ফুসফুসের আকারের উপর নির্ভরশীল। ফুসফুসের আকার যত বড় অ্যালভিওলাসের সংখ্যা তত বেশি, এবং ফুসফুসের আকার যত ছোট অ্যালভিওলাসের সংখ্যা তত কম। এবং অ্যালভিওলাসের ব্যাস হচ্ছে 0.2 মিলিমিটার, এটা জাহাঙ্গীরনগর 22-এর একটি কোশ্চেন, বা 200 মাইক্রোমিটার। এরপর হচ্ছে এই অ্যালভিওলাসের উৎপত্তি হচ্ছে পালমোনারি ধমনী থেকে, এবং পুনরায় পালমোনারি শিরা গঠন করে। এই অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা ও স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ গঠিত হওয়ায় সহজে গ্যাস ব্যাপন ঘটাতে পারে। জাহাঙ্গীরনগর 22 এবং 18-এর কোশ্চেন যে কোথায় স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ থাকে, সেটা হচ্ছে অ্যালভিওলাস। হচ্ছে অ্যালভিওলাসের প্রাচীরে
এবং এর প্রাচীরে কোলাজেন ও স্থিতিস্থাপক তন্তু থাকে। তারপর অ্যালভিওলাসের প্রাচীরে সেপ্টাল কোষ নামক কিছু বিশেষ কোষ থাকে, যা প্রাচীরের ভিতরের দিকে সারফেক্টেন্ট ডিটারজেন্ট নামক এর অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পদার্থ তৈরি করে। এই সারফেক্টেন্ট অ্যালভিওলাসের তরলে পৃষ্ঠটান হ্রাস করে অ্যালভিওলাসকে চুপসে যাওয়ার হাত থেকে রক্ষা করে। মানে কোশ্চেন আসতে পারে যে অ্যালভিওলাসকে চুপসে যাওয়ার হাত থেকে রক্ষা করে সারফেক্টেন্ট ডিটারজেন্ট। এরপর হচ্ছে এটি সারফেক্টেন্ট ডিটারজেন্ট গ্যাসীয় বিনিময়কে সহজ করে। এখানে অনেকবার কোশ্চেন আসছে। এরপর হচ্ছে 23 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ হয়। এ কারণে 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য ধরা হয়। এরপর হচ্ছে শ্বসনতন্ত্রে শ্বসনের কাজ। শ্বসনের কাজগুলো আমরা একবার পড়ে নেব, কোশ্চেন আসতে পারে। এরপর আমরা দেখব শ্বসনের শারীরবৃত্তীয়। শ্বসনের শারীরবৃত্তীয় দুইটি পর্যায়ে সম্পন্ন শ্বসন, দুইটি পর্যায়ে সম্পন্ন থাকে। একটি হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। যে প্রক্রিয়ায় শ্বসন অঙ্গের রক্ত ও পরিবেশের মধ্যে শ্বসন গ্যাসের বিনিময় ঘটে সেটি হচ্ছে বহিঃশ্বসন। মানে রক্ত এবং পরিবেশের মধ্যে সম্পর্ক হচ্ছে বহিঃশ্বসন, এবং এটি একটি ভৌত প্রক্রিয়া। এখানে এনজাইমের কোনো ভূমিকা নেই, কোনো শক্তি উৎপন্ন হয় না। অর্থাৎ এই 4টা অংশ মনে রাখতে হবে। 1, রক্ত ও পরিবেশের মধ্যে সম্পর্ক হচ্ছে বহিঃশ্বসন। রক্ত ও পরিবেশের মধ্যে সম্পর্ক হচ্ছে বহিঃশ্বসন, ভৌত প্রক্রিয়া হচ্ছে বহিঃশ্বসন, এবং পরিবেশ শ্বসনে এনজাইমের কোনো ভূমিকা থাকে না, কোনো শক্তি উৎপন্ন হয় না। এরপর হচ্ছে অন্তঃশ্বসন। অন্তঃশ্বসন একটি রাসায়নিক প্রক্রিয়া। এটি দেহ ও রক্ত সংগঠিত হয়। এখানে এনজাইমের ভূমিকা ব্যাপক এবং শক্তি উৎপন্ন হয়। আমরা দুটির মধ্যে পার্থক্য দেখি যে বহিঃশ্বসন একটি ভৌত প্রক্রিয়া এবং অন্তঃশ্বসন রাসায়নিক প্রক্রিয়া। বহিঃশ্বসন রক্ত ও পরিবেশের মাধ্যমে সংগঠিত হয়, অন্তঃশ্বসন দেহকোষ ও রক্তে সংগঠিত হয়। বহিঃশ্বসনে এনজাইমের কোনো ভূমিকা থাকে না, কিন্তু অন্তঃশ্বসনে এনজাইমের ভূমিকা অনেক। বহিঃশ্বসনে কোনো শক্তি উৎপন্ন হয় না এবং অন্তঃশ্বসনে শক্তি উৎপন্ন হয়। এখন আমরা দেখব প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম। প্রথমে হচ্ছে নিঃশ্বাস গ্রহণ। ডায়াফ্রাম। ডায়াফ্রাম কি? ডায়াফ্রাম হচ্ছে ফুসফুস এবং আমাদের পরিপাকতন্ত্রকে যেটা আলাদা করে রাখে সেটা হচ্ছে ডায়াফ্রাম। অর্থাৎ আমরা যদি এখানে ছবি দেখাই যে এটা হচ্ছে ফুসফুস এবং এখানে হচ্ছে আমাদের পরিপাকতন্ত্র, এই দুইটাকে আলাদা করে রাখছে যে জিনিসটা, সেটাই হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম পেশি সংকুচিত হলে এর কেন্দ্রীয় টেন্ডন। টেন্ডন কি? টেন্ডন হচ্ছে পেশি ও অস্থি সংযোগকারী হচ্ছে টেন্ডন। টেন্ডন নিম্নমুখী সঞ্চালিত হয়, ফলে বক্ষগহ্বর অনুদৈর্ঘ্য পেশ প্রস্থ বেড়ে যায়। অর্থাৎ ডায়াফ্রাম যখন সংকুচিত হয় তখন আমাদের বক্ষের দৈর্ঘ্যে ব্যাস বেড়ে যায়। অর্থাৎ আমাদের বুকে যে পোষকগুলো আছে সেগুলো উপরে উঠে যায় এবং এর ব্যাস বেড়ে যায়, এবং ইন্টারকোস্টাল পেশির সংকোচন ফলে
পশুকার দেহ উত্তোলিত হয়ে এতে স্টারনাম উপরে উঠে সঞ্চালিত হয়, ফলে বক্ষের অগ্রপশ্চাৎ বেশ বেড়ে যায়। অর্থাৎ ডায়াফ্রাম যখন নিচে নেমে যায়, আমাদের ডায়াফ্রাম এটা যখন নিচের দিকে নেমে যায়, তখন এই বক্ষগুলো প্রসারিত হয়, বেড়ে যায়, এবং এটা হচ্ছে স্টারনাম। স্টারনামটা উপরে উঠে যায় এবং এটি যাওয়ার ফলে ফুসফুস ফাঁকা হয়ে যায়। অর্থাৎ ফুসফুসে তখন বায়ুচাপ কম থাকে এবং আমাদের পরিবেশে বায়ুচাপ অনেক বেশি থাকে। এর ফলে এই বায়ুচাপের ফলে এই সমতা রক্ষার জন্য আমাদের নাসারন্ধ্র দিয়ে বায়ু ভিতরে প্রবেশ করে এবং যেটাকে আমরা শ্বাস প্রশ্বাস বলে থাকি। এবং এরপর হচ্ছে নিঃশ্বাস বা শ্বাসত্যাগ। নিঃশ্বাস বা শ্বাসত্যাগ হচ্ছে একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া। প্রশ্বাসে অংশগুলো পেশিগুলোর প্রসারণ ও শিথিলতার জন্য এই নিঃশ্বাস ঘটে। অর্থাৎ যে ডায়াফ্রামগুলো সংকুচিত হচ্ছে সেটা প্রসারণ হবে এবং আমাদের বক্ষপিঞ্জর যে প্রসারিত হয়েছিল সেগুলো আবার সংকুচিত হবে। এর ফলে প্রেসারের কারণে আমাদের বায়ুটা নিচ থেকে বেরিয়ে আসে, যার ফলে যেটাকে আমরা নাম দিচ্ছি নিঃশ্বাস। অর্থাৎ এটি একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া। যদি কেউ শ্বাস নেয় তাহলে নিঃশ্বাস অটোমেটিক হয়ে যাবে, এর জন্য কোনো শক্তির প্রয়োজন হবে না। শ্বসন একটি ছন্দময় প্রক্রিয়া, অর্থাৎ এটি ছন্দের মাধ্যমে ছন্দের মতো সবসময় চলতে থাকবে। একবার শ্বাস গ্রহণ হবে, একবার ত্যাগ হবে। এরপর হচ্ছে পূর্ণবয়স্ক সুস্থ মানুষ বিশ্রাম খেলে প্রতি মিনিটে 14 থেকে 18 বার এবং নবজাতক শিশু 40 বার এই নিঃশ্বাস শ্বসন সংগঠিত করে। এখন আমরা দেখব প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমে নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণ করে দুটি ভাবে নিয়ন্ত্রিত হয়। একটি হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, একটি হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। প্রথম হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ। প্রথম হচ্ছে শ্বাস কেন্দ্র। মস্তিষ্কে অবস্থিত 4টি কেন্দ্র থেকে শ্বাস কেন্দ্র নিয়ন্ত্রিত হয়। এরপর হচ্ছে পন্সের পার্শ্বদেশে অবস্থিত একজোড়া স্নায়ু কেন্দ্র এবং মেডুলা অবলঙ্গটা এর পার্শ্বদেশে অবস্থিত একজোড়া স্নায়ু কেন্দ্র প্রশ্বাসের নিয়ন্ত্রণ করে, একে শ্বাস কেন্দ্র বলে। এখন কথা হচ্ছে পন্স কি এবং মেডুলা অবলঙ্গটা কি। আমরা জানি মস্তিষ্কে 3টি অংশ থাকে। একটি হচ্ছে অগ্র মস্তিষ্ক বা ফোরব্রেইন বা প্রোসেনসেফালন এরপর হচ্ছে মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন বা মেসেনসেফালন। আরেকটি হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক বা
হিন্ড ব্রেন বা রম্বেনসেফালাম। এই অগ্রমস্তিষ্ক আবার তিনটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে সেরেব্রাম, একটি হচ্ছে থ্যালামাস এবং একটি হচ্ছে হাইপোথ্যালামাস। পর মধ্য মস্তিষ্ক আবার তিনটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে সেরেব্রাল, পেডাঙ্কল, হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনা এবং আরেকটি হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। সেরেব্রাল অ্যাকুইডাক্ট এবং পশ্চাৎ মস্তিষ্কের অংশ হচ্ছে সেরেব্রাল পন্স এবং মেডুলা অবলঙ্গটা। অর্থাৎ আমরা জানলাম যে এই পন্স এবং মেডুলঙ্গটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের দুটি অংশ। তো এই পশ্চাৎ মস্তিষ্কের পন্সের দুপাশে দুটি স্নায়ুকেন্দ্র থাকে। একটি হচ্ছে নিউমোটক্সিক, একটি হচ্ছে অ্যানিউমেস্টিক স্নায়ু কেন্দ্র এবং মেডুলার অবলঙ্গাটার পাশে দুইটি স্নায়ুকেন্দ্র থাকে। একটি হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, একটি হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। এরপর উল্লিখিত স্নায়ুকেন্দ্রগুলো অবশিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের স্নায়ুতলক দ্বারা যুক্ত হয় এবং স্নায়ু কেন্দ্রের মধ্যে শ্বাসকেন্দ্র ও কেন্দ্র সম্পর্কে বিপরীতমুখী। অর্থাৎ একটি শুরু হলে অপরটি বন্ধ হয়ে যায়। প্রশ্বাস কেন্দ্র শুরু হলে নিঃশ্বাস কেন্দ্র বন্ধ হয়ে যায় এবং নিঃশ্বাস কেন্দ্র শুরু হলে প্রশ্বাস কেন্দ্র বন্ধ হয়ে যায়। রক্তে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে অ্যানিউমেস্টিক কেন্দ্র হতে প্রশ্বাস কেন্দ্র পৌঁছালে সেখান থেকে উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রাম ইন্টারকোস্টাল পেশিতে পৌঁছায়, তৎক্ষণাৎ প্রশ্বাস শুরু হয়ে যায়। তো আমরা যদি এখানে লিখি যে প্রশ্বাস শুরু, প্রশ্বাস শুরু কিভাবে শুরু? প্রথমে কার্বন ডাইঅক্সাইড অ্যানিউস্টিক ক্যান্ডি দিয়ে প্রশ্বাস কেন্দ্রে পৌঁছায় এবং এই প্রশ্বাস কেন্দ্র থেকে উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রাম ও ইন্টারকোস্টালে পৌঁছায়, তখনই প্রশ্বাস শুরু হয়। মানে কার্বন ডাইঅক্সাইড অ্যানিউস্টিক নালী দিয়ে প্রশ্বাস কেন্দ্রে পৌঁছায়, এরপর এই প্রশ্বাস কেন্দ্র থেকে উদ্দীপনা ডায়াফ্রাম ও ইন্টারকোস্টালে পৌঁছালে প্রশ্বাস শুরু হয়। এরপর একই সময়ে স্নায়ুতাড়না প্রশ্বাস কেন্দ্র হতে নিউমেটিক কেন্দ্রেও প্রেরিত
হয়। এই নিউমেটিক কেন্দ্রের তাড়না ভোগাস্নায়ুর মাধ্যমে ফুসফুসে বায়ুস্ফীত উদ্দীপনা পৌঁছালে তা প্রশমিত হলে প্রশ্বাস কেন্দ্র বন্ধ হয়ে যায়, অর্থাৎ প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তারপর হচ্ছে প্রশ্বাস বন্ধ। যখন এই কার্বন ডাইঅক্সাইড প্রশ্বাস কেন্দ্র গেছে, এই প্রশ্বাস কেন্দ্র থেকে একটি উদ্দীপনা ডায়াফ্রামে গেছে এবং আরেক উদ্দীপনা নিউমোট্যাক্সিক, একটি উদ্দীপনা নিউমোট্যাক্সিক কেন্দ্রে আসছে। এই নিউমোট্যাক্সিক থেকে ভেগাস স্নায়ুর মাধ্যমে ফুসফুসের বায়ুস্ফীত উদ্দীপনা এনএসটিকে কেন্দ্রে পৌঁছায়। এই কেন্দ্রে যখন পৌঁছায় তখন এখানে যখন পৌঁছায় তখন এই উদ্দীপনাটা প্রশমিত হয়ে যায়, অর্থাৎ এরপরেই এই প্রশ্বাসটা বন্ধ হয়েছে। এখন হচ্ছে ভেগাস স্নায়ু। ভেগাস স্নায়ু হচ্ছে, এখানে হচ্ছে ভেগাস স্নায়ু যে আমরা জানলাম, ভেগাস স্নায়ুটা আসলে কি? ভেগাস স্নায়ু হচ্ছে একটি মিশ্র স্নায়ু। ভেগাস স্নায়ু এটি কি? একটি মিশ্র স্নায়ু। ভেগাস স্নায়ু 4 ধরনের। একটি হচ্ছে ল্যারিঞ্জিয়াল, একটি হচ্ছে কার্ডিয়াক, একটি গ্যাস্ট্রিক, একটি পালমোনারি এবং এই পালমোনারি ফুসফুসে স্নায়ু সরবরাহ করে। পালমোনারি ফুসফুসে স্নায়ু সরবরাহ করে, অর্থাৎ ভেগাস স্নায়ুর মাধ্যমে স্নায়ুটি পালমোনারি দিয়ে ফুসফুসে যায়, এরপর গ্যাস্ট্রিক দিয়ে যায় হচ্ছে পাকস্থলীতে, কার্ডিয়াক যায় হৃৎপিণ্ডে এবং ল্যারেঞ্জিয়াল যায় স্বরযন্ত্র। এরপর হচ্ছে এই নিউমোট্যাক্সিক কেন্দ্র থেকে স্নায়ুতাড়না নিঃশ্বাস কেন্দ্রে পৌঁছালে নিঃশ্বাস শুরু হয়, অর্থাৎ যখনই এই প্রশ্বাসটা বন্ধ হয়ে যায় তখনই নিঃশ্বাস শুরু হয়ে যায় এবং এই নিঃশ্বাস সংকোচনের জন্য কোনো কেন্দ্রে পৌঁছায় না বলে এটি অবদমিকে অপসৃত হয়, অর্থাৎ এর বন্ধ হওয়ার জন্য কোনো উদ্দীপনা লাগে না, এটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এরপর হচ্ছে শ্বসনাঙ্গীয় প্রতিবর্তী ক্রিয়া। ফুসফুসে এ ধরনের স্ফীত ফুসফুস শ্বাস গ্রহণের ফলে যে সংকোচন প্রসারণ হয়, এই সংকোচন প্রসারণের সৃষ্ট প্রতিক্রিয়াকে হেরিং-ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া বলে। এটি রাজশাহী 17 একটি কোশ্চেন, যে ফুসফুসের স্ফীত ও সংকোচনের ফলে সৃষ্ট প্রতিক্রিয়াকে কি বলে? হেরিং-ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া। এবং
নাসাগ্রহের প্রাচীরে নিউকাস পর্দায় উদ্দীপনাজনিত স্নায়ু তাড়না অলফ্যাক্টরির মাধ্যমে হাসির প্রতিক্রিয়া উদ্ভূত হয়। অর্থাৎ আমরা এই অলফ্যাক্টরি স্নায়ুর মধ্যে বুঝতে পারি যে হাঁচি আসবে, এবং বেগস স্নায়ুর মাধ্যমে জানতে পারি যে কাশি আসবে। অর্থাৎ এই কাশির কোষা থেকে আসছে যে আমাদের ষড়যন্ত্রের ল্যারিঞ্জিয়াল থেকে এখানে এটা আসে কাশি। এরপর হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে গলবিলীয় বা গ্যাগ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং শ্বাসক্রিয়া বন্ধ করে দেয়। এগুলা খুবই ইম্পর্টেন্ট, কোনটার কারণে কোন স্নায়ুটি ব্যবহৃত হচ্ছে। হাঁচির কারণে অলফ্যাক্টরি, কাশির কারণে ভগাস, এবং গলবিলীয় বা গ্যাগ প্রতিক্রিয়ার জন্য গ্লোসোফেরিঞ্জিয়াল। এরপর হচ্ছে অন্যান্য স্নায়বিক উদ্দীপনা, যেমন সেরেব্রাল কর্টেক্স, এই স্থান, কথা বলা, ঘ্রাণ ইত্যাদির উদ্দীপনা দিয়ে থাকে সেরেব্রাল কর্টেক্স। যেমন কথা বলার সময় দীর্ঘ নিঃশ্বাস পাওয়ার পরই দ্রুত নিঃশ্বাস প্রক্রিয়া ঘটে, এটা হচ্ছে সেরেব্রাল কর্টেক্সের কারণে। এবং আবেগজনিত যত কারণ হচ্ছে সেটা হচ্ছে হাইপোথ্যালামাসের কারণে। কিন্তু অধিক যন্ত্রণাদায়ক স্নায়ুতাড়না শ্বসন ক্রিয়াকে সাময়িকভাবে বন্ধ রাখে। এরপর হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। রক্তে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং হাইড্রোজেন আয়নের মাত্রায় শ্বসন ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। এই অক্সিজেনের অভাবে শ্বসন হার বেড়ে যায়, এবং এই অক্সিজেন বেড়ে গেলে শ্বসন হার কমে যায়। আবার দেখব অক্সিজেনের অভাব ঘটলে শ্বসন হার বেড়ে যায়, অক্সিজেন বেশি হয়ে গেলে শ্বসন হার কমে যায়, এবং রক্তে কার্বন ডাইঅক্সাইডের চাপ বাড়লে শ্বসন হার বেড়ে যায়, এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমে গেলে শ্বসন হার কমে যায়। এবং হাইড্রোজেন আয়ন বৃদ্ধি পেলে শ্বসন হার কমে যায়, এবং কার্বন ডাইঅক্সাইড বেশি মাত্রায় ফুসফুস থেকে নিষ্ক্রান্ত হয়। এই অবস্থায় আবার এই হাইড্রোজেনের তীব্রতা কমে গেলে শ্বসন হারও কমে যায়। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে শুধুমাত্র অক্সিজেন কমে গেলে শ্বসন হার বেড়ে যায়, আবার বাকি সব ক্ষেত্রেই এই কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়ন কমে গেলে শ্বসন হার কমে যায়, এবং এগুলা বেড়ে গেলে শ্বসন হার বেড়ে যায়, এবং শুধু অক্সিজেনে উল্টা হয়। এরপর হচ্ছে গ্যাসীয় পরিবহন। প্রশ্বাসে আগত বাতাস ফুসফুসে পৌঁছালে ফুসফুসের অ্যালভিওলাই অক্সিজেনের চাপ থাকে 104 mmHg। এরপর হচ্ছে ফুসফুসে কোষিক জালিকায় দেহ থেকে আবিত অক্সিজেনের চাপ থাকে 40 থাকে। এরপর হচ্ছে এরপর রক্তে অক্সিজেন দুভাবে পরিবাহিত হয়, একটি হচ্ছে ভৌত দ্রবণ রূপে, একটি হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। ভৌত দ্রবণ রূপে প্রতি 100 মিলিলিটার রক্তে 2 মিলিগ্রাম অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। এটি খুবই ইম্পর্টেন্ট, এবং অক্সিজেন ও হিমোগ্লোবিন সংযোগ কাজে এর বিশেষ ভূমিকা রয়েছে। এবং আরেকটি হচ্ছে রাসায়নিক যৌগরূপে। রাসায়নিক যৌগরূপে আবার অক্সিজেন প্রবেশের পর লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের সাথে যুক্ত অক্সিহিমোগ্লোবিন গঠন করে। অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে। এটাই হচ্ছে। এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কার্বন ডাইঅক্সাইড পরিবহন 3 ভাবে হয়ে থাকে। একটি হচ্ছে ভৌত দ্রবণ রূপে, একটি কার্বামিনো যৌগ রূপে, একটি হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে।
প্রথমে হচ্ছে ভৌত দ্রবণ। এই ভৌত দ্রবণ এরপরে শর্করা জারণের সময় কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়। ভৌত দ্রবণ রূপে কিছু পরিমাণ অক্সিজেন মানে 5% অক্সিজেন রক্তরসের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড গঠন করে। অর্থাৎ পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড গঠন করে এবং এই বিক্রিয়ায় কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম হিসেবে প্রভাব কাজ করে। যে প্রশ্ন আসতে পারে যে কার্বন ডাইঅক্সাইড পরিবহনে কোন এনজাইম ব্যবহৃত হয়? এটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। এরপর হচ্ছে কার্বমিনো যৌগরূপে। কার্বন যৌগে যে রক্তে আগত প্লাজমা কার্বন ডাইঅক্সাইডের কিছু অংশ লোহিত রক্তকণিকায় প্রবেশ করে। এই লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিনের গ্লুব ও অ্যামিনো অ্যাসিড সাথে যুক্ত হয়ে কার্বনিক গঠন করে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এই অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে কার্বোহিমোগ্লোবিন তৈরি করে এবং এই কার্বন ডাইঅক্সাইড একাংশ প্রোটিন গ্রুপের সাথে সরাসরি যুক্ত হয়ে কার্বিনোপ্রোটিন গঠন করে। এবং ইম্পর্টেন্ট কিছু কথা হচ্ছে সেটা মোট কার্বন ডাইঅক্সাইড 27 কার্বন মনোক্সাইডে রূপান্তরিত হয় এবং প্রতি 100 মিলিমিটার রক্তে পরিমাণ 3 মিলিমিটার, যার 2 মিলিমিটার কার্বন হিমোগ্লোবিন রূপে এবং 1 মিলিমিটার কার্বন প্রবাহিত হয়। এরপর হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে। এখানে কার্বন ডাইঅক্সাইড বেশিরভাগই রক্ত বাইকার্বনেট রূপে পরিবাহিত হয় এবং টিস্যুরসে কার্বন ডাইঅক্সাইড প্রথমে প্লাজমা এবং পরে রক্তকণিকায় প্রবেশ করে এবং অ্যানহাইড্রেস এনজাইমের সাহায্যে লোহিত রক্তে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে এবং রক্তরসে কার্বনিক অ্যানহাইড্রেস অনুপস্থিত থাকায় রক্তরসে খুব কম পরিমাণ কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেনের যেটা আমরা আগে দেখে আসছিলাম ভৌত দ্রবণের সময় কার্বন ডাইঅক্সাইড ও পানির বিক্রিয়ার সময় কার্বনিক অ্যাসিড তৈরি হয় এবং এই লোহিত রক্তকণিকায় এই কার্বনিক অ্যাসিডটা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটি হচ্ছে H+ এবং একটি হচ্ছে HCO3-। এবং এই লোহিত রক্তকণিকার বেশি মাত্রায় সঞ্চিত হয় এর ঘনত্ব প্লাজমার তুলনায় বেশি হয়ে যায়। অর্থাৎ এটির ঘনত্ব বেড়ে যায়। এটির যখন এই আয়ন লোহিত রক্তকণিকা থেকে প্লাজমায় পরিবর্তিত হয় তখন সোডিয়াম আয়নের সাথে মিলে উৎপন্ন করে NaHCO3 উৎপন্ন করে। অর্থাৎ রক্তে যে এরপরে দেখছি লোহিত রক্তকণিকার মাধ্যমে পটাশিয়াম আয়নের সাথে এটি করে। এখন আমরা এই বিক্রিয়াটা একবার দেখব। সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি মিলিত হয়ে বাইকার্বনেট গঠন করে। এই বাইকার্বনেট লোহিত রক্তকণিকায় আলাদা হচ্ছে। একটা হচ্ছে আলাদা হয়ে H+ এবং HCO3- তে পরিণত হয় এবং রক্তের মধ্যে যে লবণ থাকে অর্থাৎ NaCl, এই NaCl লোহিত রক্তকণিকায় ভেঙে Na+ এবং Cl- হিসেবে থাকে। এরপর এখানে যে ঋণাত্মক আয়নটা ভেঙে গেছে এই ঋণাত্মক আয়নটা সেটা এই Na+ এর সাথে বিক্রিয়া করে। অর্থাৎ Na+ HCO3- বিক্রিয়া করে এটি উৎপন্ন করে এবং লোহিত রক্তকণিকায় আগে থেকেই আমরা রক্ত অধ্যায়ে পড়িয়েছিলাম যে পটাশিয়াম আয়ন থাকে এবং এই পটাশিয়াম আয়নের সাথে
আবার এটা বিক্রিয়া করে। পটাশিয়াম প্লাস H মাইনাস HCO3 মাইনাস এটা কে এই দুইটা বিক্রিয়া করে। আশা করি আমরা বুঝতে পারছি। এবং লোহিত রক্তকণিকায় H3 এর আগমনের সময় প্রবেশ করে, কারণ যখন লোহিত রক্তকণিকা থেকে HCO3 বের হয়ে যায় এর ফলে ঋণাত্মক আয়নের ঘাটতি দেখা দেয়, যার ফলে Cl- এর প্রয়োজন Cl- এর ঘাটতি ফিল আপ করে। যেমন এই লোহিত রক্তকণিকা বাইকার্বনেট বেরিয়ে আসার পরে ঋণাত্মক আয়নের যে ঘাটতি ঘটে সেটা প্লাজমার ক্লোরাইড আর লোহিত আয়ন প্রবেশ করে সে ঘাটতি পূরণ করে, একে ক্লোরাইড শিফট বলে। এই ক্লোরাইড শিফটকে আবার হেমবার্গ শিফটও বলা হয়। আশা করি বুঝতে পারছি, না বুঝলে আমরা কমেন্ট করব। এরপর হচ্ছে শ্বসনের শ্বাসরঞ্জকের ভূমিকা। হচ্ছে 4টি একক নিয়ে এই হিমোগ্লোবিনের একটি গোল অণু গঠিত হয়। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ 1:25 এবং হিমে লৌহের পরিমাণ হচ্ছে 33.33 এবং পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে মাত্র 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। আমরা এগুলো একবার রিডিং করে দেব। এরপর হচ্ছে শ্বাসনালী সমস্যা, লক্ষণ ও প্রতিকার। ঊর্ধ্বন শ্বাসনালীর সংক্রমণ, সাধারণ ঠান্ডা, টনসিলাইটিস বা টনসিলের সংক্রমণ, সাইনোসাইটিস বা সাইনাসের সংক্রমণ, ল্যারিঞ্জাইটিস, এগুলো একবার রিডিং করে নিব। তো এরপর আমরা রোগের মধ্যে আসি। ঊর্ধ্ব শ্বাসনালী, সেটা হচ্ছে সাইনোসাইটিস ও ওটাইটিস মিডিয়া সম্পর্কে। প্রথমে হচ্ছে সাইনোসাইটিস। মাথার খুলিতে মুখমণ্ডলীয় অংশে নাসাগরের দুপাশে বায়ুপূর্ণ 4 জোড়া সাইনাস বা প্যারানেসাল সাইনাস থাকে, অর্থাৎ আমাদের নাসাগহ্বরের চারপাশে 4 জোড়া সাইনাস থাকে, অর্থাৎ 8টি সাইনাস থাকে। একটি হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, অর্থাৎ আমাদের নাকের দুই পাশে যে দুই পাশে সাইনাস থাকে সেগুলো হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। এবং এর প্রদাহের কারণে গালে, দাঁতে ও মাথায় ব্যথা হয়। এরপর হচ্ছে ফ্রন্টাল সাইনাস। ফ্রন্টাল মানে হচ্ছে কপালে যে সাইনাস থাকে সেটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস। এই ফ্রন্টাল সাইনাসের কারণে চোখের উপরে ও মাথায় ব্যথা হয়। এই ফ্রন্টাল সাইনাসের কারণে চোখের উপরে ও মাথায় ব্যথা হয়। এরপর হচ্ছে এথময়েড সাইনাস। এথময়েড সাইনাস হচ্ছে এই যে চোখের একদম কর্নারে নাকের সাথে, সেটা হচ্ছে এথময়েড সাইনাস। এর কারণে দু চোখের মাঝখানে বা পেছনে এবং মাথায় ব্যথা হয়। এরপর হচ্ছে স্নেফয়েড সাইনাস। এথময়েড সাইনাসের ঠিক পেছনে স্নেফয়েড সাইনাস থাকে, এর কারণে চোখের পিছনে ও মাথায় ব্যথা হয়। এবং স্থায়িত্ব অনুসারে এই সাইনোসিসকে 2টি ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে অ্যাকিউট সাইনাস, একটি হচ্ছে ক্রনিক সাইনাস। অ্যাকিউট সাইনাসের স্থায়িত্ব হচ্ছে 8 থেকে 4 সপ্তাহ এবং ক্রনিক সাইনাসের স্থায়িত্ব হচ্ছে 2 মাসেরও অধিক বেশি, অর্থাৎ ক্ষতিকর হচ্ছে ক্রনিক সাইনাস, যেটা স্থায়িত্ব হচ্ছে 2 মাসের অধিক বেশি। তো আমরা এই রোগের লক্ষণ এবং রোগের কারণ রিডিং দিয়ে দেব এবং এর জটিলতা। এরপর হচ্ছে ওষুধ প্রয়োগ। এই অ্যাকিউট সাইনাসের কারণে ওষুধ দরকার হয় না এবং ক্রনিক সাইনাসের চিকিৎসা চলে 3 থেকে 4 সপ্তাহ এবং এতে 2 থেকে 3 সপ্তাহ ধরে কাশি, 102.2 ডিগ্রি জ্বরে, মাথা ব্যথা থাকে এবং চোখ ফোলা থাকে। তো এগুলো আমরা রিডিং দিয়ে দেব। এরপর হচ্ছে ওটাইটিস মিডিয়া বা মধ্যকানের সংক্রমণ। কানের মধ্যকর্ণের সংক্রমণজনিত প্রদাহকে ওটাইটিস মিডিয়া বলে।
গলবিলের সাথে মর্দকণের সংযোগ স্থাপনকারী ইউস্টেশিয়াল নালীটি অধিকাংশ সময় বন্ধ থাকে, শুধু ঢোক গেলার সময় এটি খোলে। কোনো কারণে যদি জীবাণু এই নালীতে এসে মধ্যকর্ণে প্রদাহ সৃষ্টি করে তাহলে ওটাইসিস মিডিয়া বলে। ওটাইসিস মিডিয়া দুই ধরনের, একটি স্বল্পস্থায়ী, একটি দীর্ঘস্থায়ী। স্বল্পস্থায়ী বা অ্যাকিউট ওটাইসিস মিডিয়া, দীর্ঘস্থায়ী বা ক্রনিক ওটাইসিস মিডিয়া। অর্থাৎ এটি 2 থেকে 4 সপ্তাহের মধ্যে নিরাময় হয় এবং দীর্ঘস্থায়ীটা নিরাময় হয় না, এবং এইটার কারণে শ্রবণে ব্যাঘাত ঘটে। এবং এই রোগের কারণগুলো আমরা দেখে নেব, এবং যে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের কথা বলা হয়েছে এগুলো আমরা পড়ে নেব। এগুলো অনেকবারে আসছে, কুয়েট 19, জাহাঙ্গীরনগর 15, জিএসটিতে সেই কোশ্চেনটা আসছিল যে কোনটির কারণে দীর্ঘস্থায়ী ওটাইসিস মিডিয়া হয়ে থাকে। একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। এই রোগের কারণ এবং কাদের বেশি হয়, রোগের লক্ষণ এবং প্রতিরোধ চিকিৎসা, এগুলো আমরা পড়ে নিই। এরপর হচ্ছে অদম পানি ফুসফুস এক্স-রে। একটি সিগারেটের সঙ্গে 4,000 বেশি রাসায়নিক পদার্থ থাকে। তো আমরা এই যদি উদাহরণ এই শখটা পড়ে নিই তাহলে আমরা এই ধূমপায়ী এবং অধূমপায়ীর কারণটা পড়ে যায়। এগুলা রিডিং, শুধু রিডিং, এগুলো মুখস্থ করার কিছু নাই, এমসিকিউ আসবে যেহেতু। এরপর হচ্ছে ধূমপানজনিত শ্বাসল জটিলতা। একটি ধূমপান দুই ধরনের, একটি সক্রিয়, একটি নিষ্ক্রিয়। সক্রিয় হচ্ছে নিজে ধূমপান করছি, বিড়ি সিগারেট এগুলো নিজে খাচ্ছি, এটা হচ্ছে সক্রিয়। এবং নিষ্ক্রিয় হচ্ছে আমার সামনে কেউ খাচ্ছে, আমার নাক মুখ দিয়ে ধোঁয়া ঢুকছে, এটি হচ্ছে নিষ্ক্রিয়। এর ফলে বিভিন্ন জটিলতা হয়ে থাকে। একটা হচ্ছে এমফাইসেমা। এমফাইসেমা কি? অ্যালভিওলাইসের প্রাচীরের ক্ষতি এবং অ্যালভিওলাইসের আয়তন বেড়ে যায়, এটাই হচ্ছে এমফাইসেমা। এরপর হচ্ছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস কি? ব্রঙ্কাসের যে প্রদাহ, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ভিতরে ঢুকে, কার্বন মনোক্সাইড ভিতরে ঢুকে ব্রঙ্কাইয়ের প্রদাহ ঘটে, এর ফলে ব্রঙ্কাইটিস হয়। এরপর হচ্ছে যক্ষা, ফুসফুসের ক্যান্সার, প্লুরিসিটি, ফাইব্রোসিস, হার্ট অ্যাটাক, উদ্গারী কাশি, বুকে ব্যথা, কোভিড-19। এরপর আমরা কৃত্রিম শ্বাস এবং কৃত্রিম প্রশ্বাস, এইগুলা একবার চাইলে রিডিং দিতে পারি, খুব বেশি ইম্পর্টেন্ট না। তো এই ছিল আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া লেকচারটা। আশা করি সবার ভালো লেগেছে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।